14ই ফেব্রুয়ারির আজকের এই দিনে বিশ্বজুড়ে পালিত হচ্ছে ভালোবাসা দিবস। তারই ধারাবাহিকতায় আমাদের বাংলাদেশেও তরুণ তরুণীরা কপতির দল সবাই মিলে রাস্তাঘাটে, পথে, ময়দানে, পার্কে পালন করছে ভালোবাসা দিবস। যদিও বইপত্রে কিংবা আমাদের পরীক্ষার খাতায় আজ সুন্দরবন দিবস, তারই ধারাবাহিকতায় আমাদের ভালোবাসা নয়, আলোচনা করতে হবে সুন্দরবন নিয়ে। আজ 14ই ফেব্রুয়ারি এই দিনে আজকের এই ভিডিওতে আমরা কথা বলার চেষ্টা করব সুন্দরবন নিয়ে। আমাদের বিসিএস কিংবা চাকরির যে কোনো পরীক্ষাতে এবং বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষাগুলোতে প্রায় প্রতি বছরই সুন্দরবনকে ঘিরে কোনো না কোনো প্রশ্ন ঠিকই থাকে। অথচ এই যে সুন্দরবন টপিকটা খুবই ছোট্ট পরিসরে অল্প কিছু তথ্য জানলেই আমরা এই প্রশ্নগুলোর সঠিক উত্তর নিশ্চিন্তে লাগাতে পারবো। তাই এই ভিডিওতে আমরা কথা বলার চেষ্টা করব সুন্দরবনকে নিয়ে। আমাদের প্রত্যেকেরই খুব ভালো করে জানা আছে সুন্দরবন বিশ্বের সবচেয়ে বড় ম্যানগ্রোভ ফরেস্ট। বিশ্বের সবচেয়ে বড় ম্যানগ্রোভ বন হচ্ছে সুন্দরবন। একই সাথে আমাদের বাংলাদেশের সবচেয়ে বড় বন হচ্ছে সুন্দরবন। এই ক্ষেত্রে একটা কথা পরিষ্কারভাবে বলে রাখা ভালো, বাংলাদেশের সবচেয়ে বড় বন, আমি কিন্তু শব্দটা বন বলছি, হচ্ছে বন আমাদের এই সুন্দরবন। যদিও পরীক্ষার প্রশ্নে যদি বন না বলে বনাঞ্চল বলে, বন না বলে বনাঞ্চল বলে, তাহলে কিন্তু আমাদের বাংলাদেশের সবচেয়ে বড় বনাঞ্চল সুন্দরবন আর হবে না। তখন উত্তরটা আমাদেরকে দাগাতে হবে পার্বত্য চট্টগ্রাম, সবচেয়ে বড় বনাঞ্চল। আর যদি বলে সবচেয়ে বড় বন, তাহলে উত্তরটা হচ্ছে সুন্দরবন। এখন এই যে সুন্দরবনটা বাংলাদেশের সবচেয়ে বড় বন, সুন্দরবনের আয়তনটা কত? তাহলে আসুন জানার চেষ্টা করি সুন্দরবনের আয়তন কত। সুন্দরবনের আয়তন প্রায় 10,000 বর্গ কিলোমিটার। সুন্দরবনের আয়তন প্রায় 10,000 বর্গ কিলোমিটার। মনে রাখা ভীষণ সহজ। আর এই 10,000 বর্গ কিলোমিটারের মধ্যে আমাদের বাংলাদেশে কিন্তু বেশিরভাগ অঞ্চল, বাংলাদেশে প্রায় 62%। সুন্দরবনের 62% জায়গা হচ্ছে বাংলাদেশে। এই 62% নিয়ে আমাদের এখানে সুন্দরবনের করেছে 6,017 বর্গ কিলোমিটার। বাংলাদেশের সুন্দরবনের কতটুকু এলাকা রয়েছে? উত্তরটা হচ্ছে 6,017 বর্গ কিলোমিটার। তাহলে 6,017 বর্গ কিলোমিটারে যদি 62% হয়, বাকি থেকে কত? বাকি থেকে 38% বা 38%। এটুকু পড়েছে ভারতে, এটুকু পড়েছে ভারতে। এই 38% ভারতের কোথায় পড়েছে? সহজ উত্তর, ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের 2টি জেলা। ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের 2টি জেলা, উত্তর 24 পরগনা এবং দক্ষিণ 24 পরগনা। উত্তর 24 পরগনা এবং দক্ষিণ 24 পরগনা, এই 2টি জেলাতে রয়েছে সুন্দরবন। আর বাংলাদেশের কতটি জেলায় আছে? বাংলাদেশের 5টি জেলায়। বাংলাদেশের 5টি জেলাতে রয়েছে সুন্দরবন। কোন 5টি জেলায় বাংলাদেশের সুন্দরবন আছে? আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের বাগেরহাট, সাতক্ষীরা, খুলনা, বরগুনা এবং পটুয়াখালীতে। বাগেরহাট, সাতক্ষীরা, খুলনা, বরগুনা, পটুয়াখালীতে রয়েছে সুন্দরবন। মনে রাখতে যদি কষ্ট হয়, আমরা ছোট্ট একটা ট্রিক্সের মাধ্যমে মনে রাখতে পারি সুন্দরবনের বাঘ সাঁতারে খুব পটু। সুন্দরবনের বাঘ সাঁতারে খুব পটু। এই লাইনটা যদি আমরা একটা বার মনে রাখতে পারি, তাহলেই সুন্দরবনের যেই 5টি জেলায় রয়েছে সে 5টি জেলার নাম সহজেই মনে রাখতে পারি। কেমন করে? খুব সহজ। প্রথমত বাঘ, বাঘের হাট। এরপর সাঁতারে সাতক্ষীরা, খুঁতে খুলনা, বদে বরগুনা, পটুতে পটুয়াখালী। হয়ে যাচ্ছে আমাদের বাগেরহাট, সাতক্ষীরা, খুলনা, বরগুনা এবং পটুয়াখালী। এই 5টি জেলাতে রয়েছে সুন্দরবন। এরপর আমরা যদি আরেকটু জানার চেষ্টা করি, এই সুন্দরবনের পাশ ঘেঁষে সুন্দরবনের মধ্য দিয়ে অনেকগুলো নদী চলে গেছে। তার মধ্যে গুরুত্বপূর্ণ হচ্ছে
হারিয়াভাঙা, বলেশ্বর, রায়মঙ্গল নদী, শিবসা নদী এবং পশুর নদী। এই ক্ষেত্রে বলে রাখা ভালো, এই যে সুন্দরবনের মধ্যে আমরা দেখতে পাচ্ছি হারিয়াভাঙা নদী, এই হারিয়াভাঙা নদী বাংলাদেশ আর ভারতকে পৃথক করেছে। আমরা মনে রাখতে পারি হারিয়াভাঙা, সে ভেঙেছে, সে কাকে ভেঙেছে? বাংলাদেশ আর ভারতকে। তাহলে কখনো যদি প্রশ্ন আসে বাংলাদেশ এবং ভারতকে পৃথককারী নদীর নাম কি? বাংলাদেশ ও ভারতকে পৃথককারী নদীর নাম কি? আমরা সহজে উত্তর করতে পারবো হারিয়াভাঙা নদী বাংলাদেশ আর ভারতকে পৃথক করেছে। এরপর বলেশ্বর, আমাদের পরীক্ষাতে জিজ্ঞেস করে সুন্দরবনের পূর্ব দিকে বা পূর্ব পাশে কোন নদী অবস্থিত? তাহলে যখনই আমাদেরকে পূর্বের কথা বলবে তখনই আমরা বলার চেষ্টা করব বলেশ্বর নদীর কথা। এরপর যদি বলে সুন্দরবনের পশ্চিমে কোন নদী রয়েছে, সুন্দরবনের পশ্চিমে কোন নদী রয়েছে, তাহলে উত্তরটা করার চেষ্টা করব রায়মঙ্গল নদী। তাহলে একটা নদী ভারত আর বাংলাদেশকে পৃথক করেছে, একটা সুন্দরবনের পূর্বে, একটা সুন্দরবনের পশ্চিমে অবস্থান করছে। এরপর আমরা যদি আরেকটু আগে শিবসা, যদি পরীক্ষায় প্রশ্ন আসে সুন্দরবন কোন নদীর তীরে অবস্থিত, সুন্দরবন কোন নদীর তীরে অবস্থিত, তাহলে উত্তরটা আমরা দাগানোর চেষ্টা করব শিবসা নদী। এর পরবর্তীতে পশুর নদী। সুন্দরবনের আরেকটা গুরুত্বপূর্ণ নদী হচ্ছে আমাদের এই পশুর নদী। তাহলে হারিয়াভাঙা, বলেশ্বর, রায়মঙ্গল, শিবসা, পশুর, এগুলোই সুন্দরবনের গুরুত্বপূর্ণ নদী। এছাড়াও সুন্দরবনে আরো অনেক নদী আছে, তবে এই নদীগুলোর নামে বিশেষত আমাদেরকে মনে রাখতে হয়। এরপর আমরা যদি আরেকটু যাওয়ার চেষ্টা করি, সুন্দরবনে অনেক প্রজাতির গাছগাছালি বৃক্ষ আছে, তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ বলা যেতে পারে সুন্দরী। কারণ আমরা জানি সুন্দরবনের নামকরণ করা হয়েছে সুন্দরী গাছের নামে। এছাড়াও সুন্দরবনে আছে গরান, গেওয়া, কেওড়া এবং গোলপাতা। এগুলোর প্রত্যেকটারই আলাদা আলাদা কাজ আছে। আমরা একটু কাজগুলো দেখতে পারি। গোলপাতা দিয়ে ঘরের ছাউনি হয়। গোলপাতা দিয়ে আমাদের দরিদ্র যেসব মানুষজন আছে সুন্দরবন এলাকাতে, তারা ঘরের ছাউনি দিতে ব্যবহার করে গোলপাতা। এর পরবর্তীতে আমরা যদি দেখার চেষ্টা করি গরান, গেওয়া, কেওড়া, এর মধ্যে এই যে গেওয়াটা দেখতে পাচ্ছি, আমরা যে দিয়াশলাই ব্যবহার করি, এই দিয়াশলাইয়ের কাঠি তৈরি করা হয় এই গেওয়া গাছের কাঠ দিয়ে। এছাড়া আমাদের যে সুন্দরী, এই সুন্দরী গাছ দিয়ে ভাই হার্ডবোর্ড হয়। সুন্দরী গাছ দিয়ে ভালো রকম হার্ডবোর্ড তৈরি হয়। এছাড়াও সুন্দরবনের এই গাছগুলোর বিশেষ একটা বৈশিষ্ট্য আছে। আমাদের নিশ্চয়ই যারা আছে সুন্দরবনের এই গাছগুলোতে কখনো কখনো শ্বাসমূল, কখনো এই গাছগুলোতে ঠ্যাসমূল দেখা যায়। সুন্দরবনের এই সকল গাছে শ্বাসমূল বা ঠ্যাসমূল দেখা যায়। পরীক্ষার প্রশ্ন আসে সুন্দরবনে কোন ধরনের মূল দেখা যায়, উত্তর হচ্ছে শ্বাসমূল বা ঠ্যাসমূল। আপনারা একটু আমাদেরকে মন্তব্যের ঘরে জানাতে পারেন সুন্দরবনে কেন শ্বাসমূল দেখা যায়, আর সুন্দরবনে কেন ঠ্যাসমূল দেখা যায়, এর কারণ কি যদি জানা থাকে উত্তরটা অবশ্যই জানাবেন মন্তব্যের ঘরে। এরপর আমরা আরেকটু আগানোর চেষ্টা করি। আমরা জানি সুন্দরবন একটা বিশ্ব ঐতিহ্য। বিশ্ব ঐতিহ্য কে ঘোষণা করে? বিশ্ব ঐতিহ্য ঘোষণা করে ইউনেস্কো। সুন্দরবন এই বিশ্বের 798তম বিশ্ব ঐতিহ্য। 798তম বিশ্ব ঐতিহ্য হচ্ছে সুন্দরবন। 6 ডিসেম্বর 1997 সালে সুন্দরবনকে বিশ্ব ঐতিহ্য হিসেবে ঘোষণা করা হয়। এরপর রামসার সাইট, আমরা জানি 1971 সালে ইরানের রামসার শহরে
1971 সালে ইরানের রামসার শহরে জলাভূমি সংরক্ষণ করার জন্য একটা চুক্তিপত্র স্বাক্ষরিত হয়, যেটাকে বলা হয় রামসার কনভেনশন। এই রামসার কনভেনশনের মধ্যে যারা যারা অন্তর্ভুক্ত হয় তাদেরকেই বলা হয় রামসার সাইট। বাংলাদেশের প্রথম রামসার সাইট হচ্ছে সুন্দরবন। বাংলাদেশের প্রথম রামসার সাইট হচ্ছে সুন্দরবন। যদিও আপনি যদি পুরো বিশ্বে দেখেন তাহলে পুরো বিশ্বের 560তম রামসার সাইট হচ্ছে এই সুন্দরবন। এবং কবে এটিকে রামসার সাইট করা হয় আমরা যদি দেখি 21শে মে 1992। 21শে মে 1992 সালে সুন্দরবনকে রামসার সাইট করা হয়েছিল। 21শে মে 1992-তে সুন্দরবনকে রামসার সাইট করা হয়। এরপর আমরা যদি আরেকটু দেখার চেষ্টা করি, এই যে বিশ্ব ঐতিহ্যের এই স্থানটা, এখানে বন্যপ্রাণীদের জন্য অভয়ারণ্য আছে 3টা। অভয়ারণ্য 3টা, সুন্দরবনের গুরুত্বপূর্ণ অভয়ারণ্য 3টি। একটির নাম হচ্ছে হিরন পয়েন্ট, একটি হচ্ছে ভাই হিরন পয়েন্ট। এর পরবর্তীতে একটি আছে কাঠকা, হিরন পয়েন্ট, কাঠকা, এবং আছে আলকিরি। আমাদের সুন্দরবনের অভয়ারণ্য হিরন পয়েন্ট, কাঠকা এবং হচ্ছে আলকিরি। এখন পরীক্ষাতে মাঝে মধ্যে অভয়ারণ্য না, পরীক্ষাতে জিজ্ঞেস করে পয়েন্ট, অর্থাৎ সুন্দরবনের ভিতরে থাকা পয়েন্টগুলোর নাম দিয়ে জিজ্ঞেস করে এটি কোথায়। সুন্দরবনের আরো 2টা গুরুত্বপূর্ণ পয়েন্ট, মানে হিরন পয়েন্ট বাদে আরো 2টা গুরুত্বপূর্ণ পয়েন্ট হচ্ছে টাইগার পয়েন্ট এবং হচ্ছে জাফর পয়েন্ট। টাইগার পয়েন্ট, জাফর পয়েন্ট। পরীক্ষায় প্রায় প্রশ্ন থাকে টাইগার পয়েন্ট কোথায়, সুন্দরবনে। জাফর পয়েন্ট কোথায়, সুন্দরবনে। হিরন পয়েন্ট কোথায়, সুন্দরবনে। আমাদেরকে অবশ্যই উত্তরগুলো করতে হবে। এরপর সুন্দরবন আমাদের কাছে যে কারণে সবচেয়ে বেশি পরিচিত, সবচেয়ে বেশি বিখ্যাত, সুন্দরবন রয়্যাল বেঙ্গল টাইগারের আবাসভূমি। সুন্দরবনে কতটি রয়্যাল বেঙ্গল টাইগার আছে বা সুন্দরবনে কতটি বাঘ আছে? উত্তরটা হচ্ছে 125টি। 125টি। আমাদের যাদের কাছে সাধারণ জ্ঞান বই পুরাতনটা আছে, মানে কয়েক বছর আগের, তাদের সেই বইতে হয়তো লেখা আছে 114টি। তবে আমরা জানি সর্বশেষ যে বাঘ শুমারি হয়েছে সেখানে বাঘের সংখ্যা হয়েছে 125টা। এখন প্রশ্ন হচ্ছে, এই যে হিংস্র বাঘ মামা, এই বাঘের সংখ্যা গণনা করে কেমন করে? বাঘের সংখ্যা গণনার 2টি পদ্ধতি আছে। একটিকে বলা হয় পাগ মার্ক। পাগ মার্ক। আমরা এই পাশটাতে যদি দেখি, এই পাশে আমাদের এইখানে দেখেন 5 নম্বর একটা প্রশ্ন আমরা রেখেছি, যে প্রশ্নটাতে বলা হয়েছে সুন্দরবনে বাঘ গণনায় ব্যবহৃত হয় কি? উত্তরটা এখনই আমি বলে দিচ্ছি, উত্তরটা হচ্ছে পাগ মার্ক। আমরা একটু লিখে দেই আপনাদেরকে, পাগ মার্ক। আপনি বলতে পারেন এই পাগ মার্ক এটা আবার কি? পাগ মার্ক হচ্ছে পায়ের ছাপ। পায়ের ছাপ। সুন্দরবনের বাঘের পায়ের ছাপ গণনা করে করে বের করা হবে কতটি বাঘ আছে সুন্দরবনে। এটাতেই বলা হয় বাঘ মার্ক। আপনি হয়তো ভাবছেন, আচ্ছা একটা বাঘের যদি কয়েকটা ছাপ গুনে ফেলি, অথবা আমাদের একটা বাঘের পায়ের ছাপের সাথে আরেকটা বাঘের পায়ের ছাপ মিলে যাবে না? উত্তরটা হচ্ছে না, এমন কোনো সমস্যাই হবে না। কারণ আমাদের মানুষের হাতের ছাপ যেমন অনন্য, একদম ইউনিক, ঠিক তেমনিভাবে বাঘেরও হচ্ছে পায়ের ছাপটা তেমনি অনন্য বা ইউনিক। একজনের সাথে আরেকজনেরটা মিলবে না। আর ঠিক এভাবেই হচ্ছে পাগ মার্কের সাহায্যে খুঁজে বের করা হবে বাঘের সংখ্যা কতটি। এর পাশাপাশি আরও একটা পদ্ধতি আছে, সেটা হচ্ছে ক্যামেরা ট্র্যাকিং। ক্যামেরা ট্র্যাকিং অর্থাৎ সুন্দরবনে আমরা কয়েকটা ক্যামেরা সংযুক্ত করে রাখবো। সুন্দরবনে কয়েকটা ক্যামেরা সংযুক্ত করে রাখবো। ক্যামেরার সামনে দিয়ে বাঘটা হেঁটে হেঁটে যাবে, আর ওটা দেখে দেখে আমরা গুনে ফেলবো কয়টা বাঘ আছে। স্বাভাবিকভাবেই আপনার মাথায় প্রশ্ন আসবে, আচ্ছা একটা বাঘ যদি ক্যামেরার সামনে দিয়ে কয়েকবার ঘোরাফেরা করে তাহলে কি এটাকে কয়েকবার গোনা হবে? অথবা মনে করে এমন যদি হয় একটা বাঘ আপনি বললে এরপরে আরেকটা বাঘ আসতে, আপনি একটা বাঘের সাথে আরেকটা বাঘের পার্থক্য করবেন কিভাবে? উত্তরটা খুবই সহজ। আমাদের হাতের ছাপ যেমনটা আগেই বলেছি যেমন অনন্য, ঠিক তেমনিভাবে সুন্দরবনের বাঘেরও গায়ের যে ডোরাকাটা ছাপ আছে সেটা অনন্য। একটা বাঘের গায়ের ডোরাকাটা ছাপের সাথে আরেকটা বাঘের গায়ের ডোরাকাটা ছাপ কখনোই মিলবে না। আর ঠিক এই কারণেই
ক্যামেরার মাধ্যমে বাঘের গায়ের ছাপ ধরার মধ্য দিয়ে বা দৃশ্যায়ন করার মধ্য দিয়ে খুঁজে বের করা হবে কতটি বাঘ আছে। আর ঠিক এভাবে গণনা করে করেই আমরা পেয়ে গেছি সুন্দরবনের বাঘের সংখ্যা এখন 125টি। এরপর এই যে আমরা বলছি আজকে সুন্দরবন দিবস কবে থেকে চালু হলো, সুন্দরবন দিবসটা মূলত চালু হয়েছিল 2001 সাল থেকে। 2001 সালের 14ই ফেব্রুয়ারিতে খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তাদের একটা সংগঠন আছে যেটার নাম হচ্ছে রূপান্তর, এছাড়া পরিবেশবাদী আরেকটা সংগঠন আছে যার নাম হচ্ছে পরশ, যার নাম পরশ, ওনারা মিলে এখানে সুন্দরবনের জন্য একটা সম্মেলন করেছিল 2001 সালের 14ই ফেব্রুয়ারিতে। তারপর থেকেই 14ই ফেব্রুয়ারি পালন করা হয় সুন্দরবন দিবস। এর পাশাপাশি সুন্দরবনের আরেকটা নাম আছে, সেটা হচ্ছে বাদাবল। সুন্দরবনের আরেকটা নাম হচ্ছে বাদাবল। তাহলে খেয়াল করে দেখেন একদমই সংক্ষেপে আমরা সুন্দরবনের মোটামুটি বলা যেতে পারে বিস্তারিত জেনে ফেলেছি। কেমন করে? খুবই সহজ। প্রথমত সুন্দরবনের আয়তন আমরা জেনে গেছি সুন্দরবন বাংলাদেশের সবচেয়ে বড় বন। সুন্দরবন বাংলাদেশের সবচেয়ে বড় বন। এটা একটা উপকূলীয় বন, এটা একটা টাইডাল ফরেস্ট বা স্রোতজ বন, এটা একটা ম্যানগ্রোভ বন বা ম্যানগ্রোভ ফরেস্ট। এরপর সুন্দরবন বাংলাদেশের কোন কোন জেলাতে আছে, ভারতের কোন কোন জেলাতে আছে, সুন্দরবনের পাশে বা সুন্দরবনের ভিতরে কি কি নদী আছে, এর পরবর্তীতে সুন্দরবনের গাছ বা বৃক্ষ, এরপর সুন্দরবন কবে বিশ্ব ঐতিহ্য হলো, কারা কারা ঘোষণা দিল ইউনেস্কো, এবং হচ্ছে রামসার সাইট হওয়া, তারপর সুন্দরবনের অভয়ারণ্য, সুন্দরবনের পয়েন্টগুলো এবং হচ্ছে সুন্দরবনের বাঘের সংখ্যা আমরা দেখে ফেলেছি। এইবার আপনার কাছে মনে হতে পারে এই দেখা তথ্যগুলো কতটা গুরুত্বপূর্ণ সেটা আমরা দেখব আমাদের চাকরির বলা যেতে পারে অন্যতম কাঙ্ক্ষিত পরীক্ষা বিসিএস এর প্রশ্ন থেকে। একটু দেখি বিসিএস এ 45তম বিসিএস এ আমাদেরকে প্রশ্ন করেছে বাংলাদেশের কতটি জেলার সাথে সুন্দরবন সংযুক্ত আছে। এই তথ্যটা আমরা আগেই পড়ে আসছি। বাংলাদেশের 5টা জেলার সাথে, বাংলাদেশের 5টি জেলার সাথে সুন্দরবন সংযুক্ত আছে। এই সহজ প্রশ্নটাই আমাদেরকে করেছিল 45তম বিসিএস এ। এরপর আপনি যদি ওই 45তম বিসিএস এ আবার একটু তাকান, দেখতে পাবেন আরো একটা প্রশ্ন করেছে, জিজ্ঞেস করেছে কোন বনাঞ্চল প্রতিনিয়ত লবণাক্ত পানি দ্বারা প্লাবিত হয়। কোন বনাঞ্চল প্রতিনিয়ত লবণাক্ত পানি দ্বারা প্লাবিত হয়? বুঝতেই পারা যাচ্ছে উত্তর কি হবে, সুন্দরবন। উত্তর হচ্ছে সুন্দরবন। অপশনে যদি সুন্দরবন না থাকে তাহলে ম্যানগ্রোভ বন। আমরা জানি ম্যানগ্রোভ বনে কি হয়, যখন জোয়ার আসে পানি বেড়ে যায় তখন সমুদ্রের পানি দ্বারা প্লাবিত হয়, আবার যখন ভাটা হয় তখন পানিটা নেমে যায়। ঠিক এই ঘটনাটাই ঘটে হচ্ছে ম্যানগ্রোভ ফরেস্টে বা সুন্দরবনে। এটাই প্রশ্ন করেছে 45তম বিসিএস এ। এর আগেও 41তম বিসিএস এ জিজ্ঞেস করা হয়েছিল বঙ্গবন্ধু দ্বীপ কোথায় অবস্থিত। এটাও সুন্দরবনেরই একটা দ্বীপ, ঠিক আছে। বোঝাই যাচ্ছে সরকার ওই সময়টাতে দ্বীপটার নাম নতুন করে দিয়েছিল বঙ্গবন্ধু দ্বীপ। সো তার কারণে পরীক্ষা প্রশ্ন আসে এটা কোথায় অবস্থিত। এরপর সুন্দরবনের কত শতাংশ বাংলাদেশের ভৌগোলিক সীমার মধ্যে পড়েছে। 36তম বিসিএস এ এই প্রশ্নটা আসছে বাংলাদেশে সুন্দরবন পুরো জায়গাটা তার মধ্যে কতটুকু বাংলাদেশে অবস্থিত। আপনি খুব ভালো করে পারার কথা, বাংলাদেশের সুন্দরবনের 62% রয়েছে। বাংলাদেশের সুন্দরবনের 62% রয়েছে। এটাই জিজ্ঞেস করেছে 36তম বিসিএস এ। একইভাবে আপনি যদি 35 এবং 36 মানে দুই পরীক্ষায় আসছে 36তম বিসিএস এর আরেকটা প্রশ্ন, সুন্দরবনের বান গণনায় ব্যবহৃত পদ্ধতি কোনটি, যেটি আমরা আগে বলেছি পাগ মার্ক। এরপর ঠিক তার আগের বিসিএস এ 35তম বিসিএস এ জিজ্ঞেস করেছে ম্যানগ্রোভ কি, উপকূলীয় বন, সমুদ্রের পাড়ের উপকূলীয় বনে হচ্ছে ম্যানগ্রোভ ফরেস্ট বা ম্যানগ্রোভ বন। তাহলে একটা মনে আপনি খেয়াল করে দেখেন, টানা 35 আসছে, 36 আসছে, 41 আসছে, 45 আসছে, বোঝাই যাচ্ছে আমাদের বিসিএস পরীক্ষায় প্রায় প্রত্যেকটা বারই কোনটা কোনোভাবে পরীক্ষায় প্রশ্ন কাটছে সুন্দরবনকে নিয়ে। এর পাশাপাশি আমাদের বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষাতেও
এখান থেকে এই অল্প কয়েকটা তথ্য থেকে প্রতি বছরই প্রশ্ন থাকে। আশা করি এবার আপনারা সেই প্রশ্নগুলো নিশ্চিন্তে নির্ভাবনায় সঠিক উত্তর দাগাতে পারবেন। এবারে আমাদের আপনাদের জন্য একটা প্রশ্ন, খুবই সহজ প্রশ্ন। প্রশ্নটা হচ্ছে দুপলার চর। আমি নিশ্চিত আপনারা সবাই এই দুপলার চরের নাম শুনেছেন। কমেন্ট বক্সে আপনাকে বলতে হবে দুবলার চর কোথায় অবস্থিত। দুবলার চর কোথায় অবস্থিত? প্রশ্নটা একটু কঠিন করে দেওয়া যাক। আপনাকে বললেই হবে না যে সুন্দরবনে, আপনাকে বলতে হবে এটি সুন্দরবনের কোন দিকে, সুন্দরবনের কোন দিকে অবস্থান করছে দুবলার চর। তাহলে উত্তরটি জানিয়ে দিন মন্তব্যের ঘরে এবং আরো জানাতে পারেন এই রকম ভিডিও আপনার কাছে কেমন লাগছে। আমরা সাধারণ জ্ঞানের বিভিন্ন ছোট ছোট বিষয় নিয়ে এই জাতীয় ভিডিও প্রকাশ করে যাচ্ছি আমাদের মোবিল সিজিকে ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে। এটি সম্পূর্ণ ব্যক্তিগত উদ্যোগে সম্পূর্ণভাবে বিনামূল্যে আপনাদেরকে সাধারণ জ্ঞান সম্পর্কে একটু জানানোর প্রচেষ্টা। কেমন লাগছে এই প্রচেষ্টা অবশ্যই জানাবেন এবং একই সাথে আর কি জানতে চান, কোন বিষয়ে জানতে চান সাধারণ জ্ঞানের, সেটিও জানাতে পারেন মন্তব্যের ঘরে। আজ তবে এখানেই শেষ করছি। ভালো থাকুন আপনারা সকলে।